শুরু করছে জেলার সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। সিএএ এনআরসির পর এবার ক্যাগ রিপোর্ট, প্রায় 2 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণে বিজেপি, পাল্টা হিসেব বুঝিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। বিজেপির কথায় তৈরি ক্যাগ রিপোর্ট বাম আমলের হিসেবের দায় নেবে না তৃণমূল সরকার। ক্যাগ রিপোর্ট সামনে এনে মিথ্যাচারের অভিযোগ তৃণমূলের। দেখুন, 18 থেকে 21 শুধুই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। বিজেপির নয়া হাতিয়ার ক্যাগ রিপোর্ট। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা কোনোটাই বাদ রাখেনি রাজ্যের শাসক দল। লোকসভায় ভোট ব্যাংক বাড়াতে তৃণমূলের ট্রাম্প কার্ড কেন্দ্রের বকেয়া বঞ্চনা। এই আবহে তৃণমূলের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ সামনে এনে ফায়দা তুলতে আসরে গেরুয়া শিবির। অভিযোগ, প্রায় 2.29 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। ক্যাগ রিপোর্টে বিজেপির প্রভাব। শুক্রবার কেন্দ্রের বকেয়া বঞ্চনার ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। ক্যাগ রিপোর্টে উত্তপ্ত রাজনীতি। 2.29 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। ক্যাগ রিপোর্টে 2002 থেকে 2003 সালের কথা উল্লেখ করা হয়েছে। তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসে। তৃণমূল নেতৃত্বের দাবি, তাহলে বাম আমলের দায় তৃণমূল কেন নেবে? বিজেপির কথায় মানুষকে বিভ্রান্ত করছে ক্যাগ। লজ্জা থাকলে টাকা মিটিয়ে দিক কেন্দ্র। ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে একটা কুৎসা হচ্ছে, মিথ্যা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। বাম জমানার দায়টা চাপানো হচ্ছে। 2011 অবধি তারা যথাযথ হিসাব দেননি, কিন্তু 2011 থেকে যে সরকার চলছে হিসাব দিচ্ছে। এই 100 দিনের টাকা আবাসের কথা আমরা এখন আলোচনায় আনছি না, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন। এটা অধিকার, এটা বাংলার মানুষের অধিকার, পশ্চিমবঙ্গের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। বাংলার উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই বঞ্চনা। ক্যাগের তথ্যকে সামনে রেখে বিরোধী দলনেতার মন্তব্য, রাজ্যপালের উচিত এফআইআর দায়ের করা। ক্যাগ রিপোর্টের উপরে রাজ্যপালের উচিত, মহামান্য রাজ্যপালের এফআইআর এর নির্দেশ দেওয়া। আর আমরা 6 তারিখে বিধানসভাতে ক্যাগ রিপোর্ট যাতে পেশ করে বিধানসভায় আলোচনা করা হয় তার দাবি করব বিধানসভার প্রথম দিন। কখনো সিএএ এনআরসি তো কখনো ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে বাংলায় মাটি শক্ত করতে চাইছে বিজেপি। তবে তৃণমূলের পাল্টা আক্রমণে কতটা সফল হবে বিজেপির টার্গেট, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। এদিকে লোকসভা ভোটের আগে 3টি কমিটি থেকে দেবের ইস্তফায় শুরু হয়েছে জল্পনা। বিরোধী শিবিরের যেটা দাবি, 24-এর লোকসভা ভোটে দাঁড়াবেন না দেব। শাসক দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। বিরোধী শিবিরের অভিযোগ উড়িয়ে ফিরহাদ হাকিমের যেটা দাবি, দেব দলের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। ঘাটালের 3টি স্থানীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পরে দেবকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা। ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব। এই 3টি পদ থেকে দেবের ইস্তফার সঙ্গে সঙ্গেই একযোগে তৃণমূল বিরোধিতায় নেমেছে সিপিএম ও বিজেপি। তাদের দাবি, দেবের সঙ্গে শাসক দলের দূরত্ব বেড়েছে অনেক দিনই। সেই দূরত্বের প্রতিফলন সুপারস্টারের পদত্যাগ। যে কাজ মানুষের করার কথা ছিল সেই কাজ তিনি করতে পারেননি। স্বাভাবিক কারণ, এই লোকসভা নির্বাচনের সময় মানুষের মুখোমুখি হতে হবে। মানুষ প্রশ্ন করবে এই 10 বছরে সাংসদ হিসাবে তিনি কি ভূমিকা পালন করেছেন, কতদিন সংসদে থেকে উপস্থিত হয়ে মানুষের জন্য সেখানে প্রশ্ন করেছেন, মানুষের অধিকার ছিনিয়ে এনেছেন। স্বাভাবিক কারণেই এই প্রশ্ন আসবে। রবিবার ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে সাংসদ দেবের ইস্তফাকে কটাক্ষ করে পোস্টার হাতে স্লোগান তুলে সরব বিজেপি নেতৃত্ব। না, ইস্তফা দিবার কারণটাও আমরা বারে বারে বলছি যে সাংসদবাবু যেভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আশীর্বাদ নিয়ে এই লোকসভার জয়লাভ করেছিলেন, সেই জায়গায় উনি দায়িত্ব পালন করতে পারছে না, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। আর এই যে পদে উনি প্রশাসনিক পদে ছিল, সেই পদে থেকেও মানুষের জন্য কাজ করতে পারছে না। তো সেই জায়গায় এই এলাকার মানুষের ভয়ে এবং বিজেপির ভয়ে
কারণ গোটা বাংলা জুড়ে চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, সে পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই জন্য উনি আগাম জানতে পেরে ওনার দুর্নীতি ঢাকার জন্য এই জায়গা থেকে সরে থাকার চেষ্টা করছে, আর সেই জন্য উনি পদত্যাগ করেছেন। দেবের পদত্যাগ নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেও পদত্যাগ নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় তৃণমূল শিবির। পদত্যাগের সঙ্গে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার কোনো যোগ নেই বলেও দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। ওদের মুখে ঝামা ঘষা হয়ে যাবে, কেন না লোকসভা নির্বাচনটা ডিক্লেয়ার হওয়ার পর ওরা বুঝতে পারবে যে দেব দাঁড়াবে কি দাঁড়াবে না। দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না, এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না। দেবের তৃণমূল সঙ্গ ত্যাগের জল্পনা শুরু হতেই শনিবার তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র শানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারই জবাবে ফিরহাদ হাকিমের স্পষ্ট ও সোজাসাপটা বক্তব্য, দেব তৃণমূলের সঙ্গেই ছিলেন, আছেন, থাকবেন। দেবের পার্সোনাল সময় দিতে পারছে না, তাই সেখানকার লোকাল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছে। এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু হলো। মমতাদির অত্যন্ত ফেভারিট দেব, আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন, আমার সাথেও ভালো রিলেশন, এবং দেব আমাদের সাথে ছিল, আছে, থাকবে। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের ইস্তফা প্রসঙ্গে যেমন ঘাটালে রাজনৈতিক বাক্য বিনিময় শুরু হয়েছে, অপরদিকে মিশ্র প্রতিক্রিয়া ঘাটালবাসীর। ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার হতাশ এবং কথা দিয়েও কথা না রাখার অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঘাটাল মহকুমা হাসপাতালে করোনার সময় কাজ করা অস্থায়ী কর্মীরা। একটা দাবি ছিল যে আমাদেরকে হসপিটালে যে কোনো ডিপার্টমেন্টে কাজে নেওয়ার জন্য, সেটা আমাদের দাবি। আমরা শুনেছি যে গতকাল উনি পদত্যাগ করেছেন, সেই জন্যে আমরা বলতে চাইছি যে যেহেতু উনি এখন পদত্যাগ করেছেন, তাহলে আমাদের বকেয়া পারিশ্রমিকটি যদি আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়, ভাবা হয়, এবং আমাদেরকে যে কোনো কাজের মধ্যে নেওয়া হয়, আমরা সেটা চাইছি। আমরা করোনা বিভাগে ছিলাম, আমরা একদম হাউসকিপিং থেকে মানে সুইপার কাম জিডিএ, আমরা 16 জন ছিলাম। দেব রিজাইন দিল শুনেছি, কিন্তু আমাদের তো মনে হয় যে দেব টাকা দিতে পারবেন, টাকা দেবে না, কারণ তারা এই টাকাকে আমার মানে মনে হয় যে এই টাকা ওরা ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে 3টে পদ থেকে দেবের পদত্যাগ বিরোধী শিবির যখন লোকসভা ভোটের আগে অস্ত্র শানাচ্ছে, তখন অনেকে মনে করছে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হতে পারেন দেব। সরকারি কোনো পদ থেকে বেতন নিলে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করা যায় না বলেই দেবের পদত্যাগ বলে দাবি ওয়াকিবহল মহলের একাংশের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। চোখ রাখবো মালদার খবরে। মালদায় নাবালিকা স্কুল ছাত্রী খুলে মূল অভিযুক্ত গ্রেফতার হলেও এখনো মেলেনি খুনে ব্যবহৃত অস্ত্র। আর এদিন নাবালিকার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশন ও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। 31শে জানুয়ারি মালদহের নাবালিকার গলা কাটা দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছিল বালুচরে। মুখ্যমন্ত্রী জেলায় থাকাকালীন কি করে এই নৃশংস ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির। রবিবার 5ম শ্রেণীর ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির আরও 2 বিধায়ক এবং জেলা এবং রাজ্য নেতৃত্ব। ঘটনা তীব্র নিন্দা করে নাবালিকা খুনের উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেন সুকান্ত। পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায়, তাহলে পরিবারকে লিগ্যাল সাপোর্ট আমরা দেবো। মালদার পরিস্থিতি যে ভয়ানক আপনি বলছেন, বিজেপি কি ধরনের মুভমেন্ট করবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? এটা নিয়ে তো অলরেডি আমাদের মুভমেন্ট হয়েছে, থানাতে গেছিল আমাদের লোকেরা, এবং আগামী দিনে আমি আমাদের সাংগঠনিকভাবে 2টো জেলার মধ্যে পড়ে আমি 2 জেলা সভাপতিকে বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও, এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করা। বিজেপির বিরুদ্ধে পাল্টা অস্ত্র শানিয়েছে তৃণমূল। বাজার গরম করে লাভ নেই, মানুষের পাশে থাকতে হবে, পরিবারের পাশে থাকতে হবে, পরিবারকে অভয় দিতে হবে, তার সম্পন্ন করবে, এটাই কাজ। আমি সুকান্ত বাবুকে বলবো আপনি একটু ভালো করে জেনে নিয়ে বলবেন। মালদা শহরে নাবালিকা খুনের ঘটনায় উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য যশবন্ত শ্রীমানি। রবিবার ওই নাবালিকার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। তাদের অভিযোগ, অভিযুক্ত সুনু কেশরী তদন্তে পুলিশকে সাহায্য করছে না, প্রয়োজনে মনোবিদদের সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমাদের যে অবজারভেশন সেগুলো আমরা জানিয়েছি,
যাতে সেগুলো ইনভেস্টিগেশনে যেটুকু আমরা সাহায্য করতে পারি, যেটুকু যেমন মনে করলাম যে আজকে মিটিংটা হওয়ার পরে মনে হয়েছে যে তাকে একটা সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে দেখানো দরকার, এটা একটা অবজারভেশন, এরপরে সেটা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। এই জাতীয় বিভিন্ন অবজারভেশন আমরা জানিয়েছি, সেইগুলো সাথে সেটা আরও হয়তো ইনভেস্টিগেশনকে সাহায্য করবে, কিন্তু ইনভেস্টিগেশনের মতো চলছে, সেটা আমাদের স্বাধীনভাবে তাদেরকে চলতে দেওয়া उचित। 8 दिन गुजर जाने के बाद भी हम किसी निष्कर्ष पर यदि नहीं पहुंचे, इसका मतलब ये है कि कहीं ना कहीं कुछ न कुछ लॉज, रूल्स और शासन प्रशासन के लैप्सेस हैं जिनके बारे में हमको पता करना है। এদিন পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরাও। তদন্তের গতি আনতে সংশ্লিষ্ট মহলের রিপোর্ট পাঠানোর কথা জানানো হয়েছে। খুনে যে অস্ত্র ব্যবহার করা হয় তা এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণও মেলেনি। ওই শিশুর ব্যবহার্য জিনিসপত্র পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার বিলম্বের অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। 3 দিন ধরে নিখোঁজ ছিল অপ্রতিম দাস নামে ওই ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া। তার বাড়ি মহামায়াতলায়। রবিবার দুপুরে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। স্থানীয়রা যেটা জানান যে বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল অপ্রতিম এবং তারপর থেকেই সে নিখোঁজ। অপ্রতিম বারুইপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 2য় বর্ষের ছাত্র ছিল। এলাকায় মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল সে। পুলিশ দেহ উদ্ধারে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়, কিন্তু পুলিশ তদন্তে গাফিলতি করেছে। পুলিশের পক্ষ থেকে অবশ্য তদন্তে গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রের বক্তব্য যে নিখোঁজ ডায়েরি দায়ের হওয়ার পর নিয়ম মেনেই তদন্ত হচ্ছিল। এদিন ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ এলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। আমার ভাই ওরা গিয়েছিল, তো প্রথমে বলছে 23-24 বছর ছেলে, এই সব 24 ঘন্টা না গেলে আমরা এফআইআর নিতে পারি না, আমাদের নিয়মে নেই, এই সব বলেছে। আমি যাইনি থানায়। পুলিশ কোনো রকম সাহায্য করেনি? না, বিয়ে বাড়ি খেতে খেতে টয়লেট করতে যাচ্ছি বলে উঠে গেছিল। ফোন এসেছিল কি তখন কোনো? না, ফোনের আওয়াজ কিছু পাইনি। আচ্ছা, তারপরের থেকে খোঁজ আমরা সবই খুঁজেছি, এই পুকুর টুকুর সেদিন থেকে সব খুঁজেছি। বিয়ে বাড়িটা কত দূর ছিল? এই তো সামনে। ও কি সাঁতার জানতো? না, সাঁতার জানতো না। যদি সাথে সাথে ও ট্র্যাক করতো মোবাইলটা যে এখানেই আছে বা এই জায়গাটায়, তাহলে আমরা খুঁজতাম বা আরো এই করতাম। অভিযোগটা কি করছে? হ্যাঁ, আপনারা কি পুলিশের গাফিলতি তো কিছুটা আছে, আর আমরা পূর্ণ তদন্ত অবশ্যই চাই। এটা আপনারাও সহযোগিতা করুন, পুলিশের সাথে থেকে অন্তত আমরা পূর্ণ তদন্ত, এটা আমার চাই। এটা কেউ ঠেলে ফেলে দিতে পারে বা কেউ পরে খুন করে ফেলে দিতে পারে, এরকম দুরকম কিছু হতে পারে। এখন সাঁতার জানতো কি? সাঁতার তো জানতো না। অবশ্যই খবরের দিকে আমাদের নজর থাকবে, চোখ রাখবো পরের খবরে। উদ্বোধনের পর কেটে গেছে 13 বছর, চালু হয়নি মগরাহাটের মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের মাঠে চড়ে বেড়ায় গরু, ভিতরে মুরগির আনাগোনা। চিকিৎসা পরিষেবা পেতে 20 কিলোমিটার দূরের হাসপাতালে ছুটে যান এলাকাবাসী। দেখুন উদ্বোধনী সার। মগরাহাটে গোয়াল ঘরে পরিণত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসা পেতে 20 কিলোমিটার পাড়ি এলাকাবাসীর। স্বাস্থ্যকেন্দ্র খোলার আশ্বাস জেলা স্বাস্থ্য দপ্তরের। 2011 সালে দক্ষিণ 24 পরগনার মগরাহাটে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়েছিল। ঢক্কানিনাদ করে উদ্বোধন হলেও চালু হয়নি স্বাস্থ্যকেন্দ্রটি। মুখ থুবড়ে পড়ে রয়েছে উদ্বোধনের ফলক। তথৈবচ অবস্থা স্বাস্থ্যকেন্দ্রের। জল, আলো, চিকিৎসা পরিষেবা কিছুই নেই। মাঠে বাঁধা গরু, ঘরের ভেতরে মুরগির আস্তানা। জরুরি পরিষেবা পেতে রোগীদের নিয়ে যেতে হয় 20 কিলোমিটার দূরের হাসপাতালে। 10 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখন কেবল চালু রয়েছে আউটডোর পরিষেবা, যদিও সেখানেও বেশিরভাগ সময় চিকিৎসক পাওয়া যায় না। স্বাস্থ্যকেন্দ্রের চারিদিকে গজিয়েছে আগাছা। স্বাস্থ্যকেন্দ্রের পাশে স্বাস্থ্যকর্মীদের জন্য বানানো হয়েছিল আবাসন। সেই আবাসন এখন স্থানীয় কিছু অসাধু মানুষের দখলে।
সব কিছু স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাদের যেটা দেওয়ার কথা সব কিছু দিচ্ছে, কিন্তু চালু হচ্ছে না। এটা তাই মোগরাহাটের যে স্বাস্থ্যকেন্দ্র যে ডিপার্টমেন্টের যে আছে ডিএ অফিসার তার এবং আমাদের যে ডেমনহাটের যে স্বাস্থ্যকেন্দ্র অফিসার তাদের কাছে অনুরোধ করছি, আমাদের যে জিনিসপত্র পাওনা সেগুলো সব পেয়ে যাচ্ছে কিন্তু টোটালি চালু করছে না। সেটা আপনাদের ওই প্রশাসনের কাছে আমাদের দরখাস্ত যাতে এটা তাড়াতাড়ি খুব চালু হয়। লোক বাস করছে, গরু ছাগল আছে, খেলাধুলা হচ্ছে, এই অবস্থায় চলছে। এমনকি এখানে রুগী একটা হলে কলকাতায় ছুটতে হয়, এটা গরিবের জন্যই তো হয়েছিল। হাসপাতালের বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানও। বারবার প্রশাসনিক মহলে দরবার করা হলেও সুরাহা মেলেনি বলে অভিযোগ তার। হসপিটালটা সত্যি খুব দরকার, জরুরি দরকার। এখানে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রোগীপত্র আসে, এখান থেকে মানে খুব জরুরি দরকার। চিকিৎসকের অভাবে স্বাস্থ্যকেন্দ্রটি প্রায় বন্ধ হতে বসেছে বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। চিকিৎসক নিয়োগ হলে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খোলা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের মোগরাহাট হাসপাতালে ডাক্তারবাবুর অভাবের জন্য ওখানকার মেডিকেল অফিসাররা ওখানে ডিউটি করছেন মোগরাহাট হাসপাতালে, প্লাস মোহনপুরে ওপিডি চলছে। আমাদের পরিকল্পনা আছে ওটা বেড চালু করা, দীর্ঘদিন ধরে ওখানে বেড খুব ভালো চলছে না। এই জন্য আমরা পিডব্লিউডি সোশ্যাল সেক্টর তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা এস্টিমেট তৈরি করার জন্য, কারণ ওখানে কোয়ার্টারের অবস্থা খুব ভালো নয়। কোয়ার্টারগুলো রিপেয়ার রিনোভেশন যাতে করা যায়, আর হসপিটাল বিল্ডিংয়ের যেটা ছাদের একটা সিপেজ হচ্ছে ওয়াটারে, সেটা ওনারা একটা এস্টিমেট তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্বাস্থ্যভবনেও পাঠিয়েছি। ওটার অ্যাপ্রুভাল পেলে আমরা কিন্তু ওই বিল্ডিংটা রিপেয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা। 13 বছর অপেক্ষার পর আর সরকারি আশ্বাসে ভরসা হারিয়েছেন মোহনপুরের বাসিন্দারা। তাদের একটাই প্রশ্ন, চিকিৎসা পরিষেবা দিতে আর কত সময় নেবে স্বাস্থ্য দপ্তর? মগরাহাট থেকে জয়দীপ হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। চোখ রাখবো অন্য খবরে। মোমোয় বৈচিত্র্য আনতে রঙিন মোমো তৈরি করতে শুরু করেছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দা অক্ষয় মিনাজ। আপাতত কালচিনি ব্লকের হিট অক্ষয়ের রঙিন মোমো দেখে নিন। 15 বছর ধরে আলিপুরদুয়ারের কালচিনির গোদাম ডাবরির বাসিন্দা অক্ষয় মিনাজ মোমোর ব্যবসা করেন। তাঁর তৈরি ভেজ মোমোর জনপ্রিয়তা আছে এলাকায়। মোমোর স্বাদে কি করে বৈচিত্র্য আনা যায় সেই ভাবনা থেকেই মোমোর রং পরিবর্তনের কথা মাথায় আসে অক্ষয়ের। যেমন ভাবা তেমন কাজ, শীতের রকমারি রঙিন সবজির রঙে মোমো রাঙাতেই বেড়েছে অক্ষয়ের মোমোর বিক্রি বাট্টা। গাজর দিয়ে যে অরেঞ্জ কালার বানায় যায়, আর এই যে বিট দিয়ে লাল টি, আর এই যে বাঁধাকপি দিয়ে গ্রিন। তো শীতের দিন কেমন বিক্রি হচ্ছে আপনার মোমো? এখন তো ভালো ভালো বিক্রি হইতেছে। এখন আগে 1 কেজি বানাতেছিলাম, এখন 2 কেজি 2.5 কেজি হয়ে যায়। শুধু মোমোই নয়, অক্ষয়ের দোকানে পাওয়া যায় সিঙ্গারা, চপ, পেঁয়াজি, পাঁপড়ের মতো মুখরোচক আরও খাবার। তবে সেই সবকে হারিয়ে খাদ্যরসিকের রসনা তৃপ্তিতে 1 নম্বরে রয়েছে অক্ষয়ের রং বেরঙের মোমো। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।